সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সাড়া দাও বাংলাদেশ টিম এখন অবস্থান করছি চট্টগ্রামে। চট্টগ্রামে অবস্থান করছি। চট্টগ্রামের রাজনীতিবিদদের সাথে যদি আমরা সাক্ষাৎ না করি সেই ক্ষেত্রে কেমন হয়? চট্টগ্রামের রাজনীতি নিয়ে নানান প্রশ্ন তো আমাদের কাছে আছেই, সেই সাথে আপনাদের প্রশ্নগুলো যুক্ত করে আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমানের কাছে। জনাব নাজিমুর রহমান, স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আপনারা চিটগাং এসেছেন এই জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি প্রশ্নে চলে যেতে চাই, যেহেতু আমাদের এই পর্বটি একটি অনুসন্ধানীমূলক পর্ব হিসেবে আমরা বাংলাদেশব্যাপী ঘুরে বেড়ানোর চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। প্রথমেই আমি জানতে চাই, একজন রাজনীতিবিদ হিসেবে ছাত্র রাজনীতি থেকে বর্তমানে পূর্ণাঙ্গ রাজনীতি মানে একটি দলের বড় একটি পদ আপনি হোল্ড করছেন, সেই জায়গাটা থেকে একজন পরিপক্ত রাজনীতিবিদ হিসেবে বর্তমান বাংলাদেশকে আপনি কি চোখে দেখেন? বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনি কিভাবে বিবেচনা করেন? ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। মূলত আপনি যেটা বলছেন যে আমি রাজনীতিবিদ, আসলে রাজনীতিবিদ অনেক বড় ম্যাটার। আমি ওই পর্যায়ে এখনও নিজেকে নিতে পারিনি। তো ছাত্র রাজনীতি করেছি, মাঠ পর্যায়ে কর্মী ছিলাম, এখনও মাঠ পর্যায়ে রাজনীতি করছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের সাথে আমাদের যে যোগাযোগ বা যে সম্পর্ক, এখন মানুষের একটাই চিন্তা এবং চেতনা, সেটা হলো আগামী দিনের বাংলাদেশটা কীভাবে আমরা গড়ে তুলতে পারি, বা আগামীর বাংলাদেশটা কী হবে এবং এর নেতৃত্ব কারা দেবে। তো এই নেতৃত্ব দেওয়ার জন্য মূলত যোগ্য লিডারশিপ এবং যোগ্য দলের প্রয়োজন। এই জন্য মানুষ মনে করছেন যে সর্বাগ্রে একটি জাতীয় নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে বেছে নেবেন এবং তাদের কাছেই দাবি থাকবে যে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, কতটা উন্নত হবে, কতটা সমৃদ্ধশালী হবে, কতটা দেশের মানুষের কল্যাণের জন্য, বিভিন্ন পেশায় যারা আছেন তাদের কল্যাণের জন্য কতটা কাজ করবে। এ নিয়ে মানুষের এখন উৎকণ্ঠা। এটাই আমার কাছে মনে হয় সমসাময়িক রাজনীতির মধ্যে এটাই সবচেয়ে বেশি মানুষের ধ্যান ধারণার মধ্যে কাজ করছে। প্রসঙ্গক্রমে প্রশ্নটি করা, আপনি কি মনে করেন যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের রূপরেখা একটি আমরা শুনতে পাচ্ছি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আপনি ঠিক কতটা আশাবাদী? আমি দৃঢ় আশাবাদী, বাকিটা আল্লাহর ইচ্ছা, যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কারণ দেশ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় নির্বাচনের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। নির্বাচনের বিকল্প হতে পারে একমাত্র ফেসিবাদ, যেটা বিগত 15 বছর আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো আরেকটা ফেসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এটা আমি বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফেসিবাদ প্রসঙ্গেই প্রশ্নটি করা, আপনি দীর্ঘ 17 বছর যখন আপনারা সরকার দলে ছিলেন না বা এখনও আপনারা সরকার দলে নেই, তো সব কিছু মিলিয়ে 17 বছরে আসলে সংগ্রামের ইতিহাসটা আমি জানি, সেটা বলাটা আসলে অনেকটা সময়ের প্রয়োজন। 17 বছর কখনো ক্যামেরার ফ্রেমে বন্দি করা সম্ভব নয়। কিন্তু আমি যদি একটু আমাদেরকে সারসংক্ষেপ বলতেন যে এই 17 বছরে ঠিক কিভাবে পরিবার বা আপনি সব কিছু মিলিয়ে কিভাবে সংগ্রাম করেছেন আপনারা বিরোধী দলে থাকা অবস্থায় বা একেবারে মাঠ পর্যায়ের বিরোধী দল থাকা অবস্থায়, কিভাবে আপনাদের এই পুরো ব্যাপারটা যদি একটু খোলাসা করতেন। ধন্যবাদ আপনাকে। 17 বছর, আপনি যখনই রাজনীতির প্রশ্ন আসে, বিগত 17 বছরের প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে চলে আসে। বিগত 17 বছর আসলে যারাই সরকারের বিরোধিতা করেছেন তারাই নির্যাতিত হয়েছেন এবং বিভিন্নভাবে তারা নিগৃহীত হয়েছেন। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন ছিল। এটা আমি শুধু আমার বেলায় বলবো না, আমরা যারা জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি ছিল সকলেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন, মামলা হামলায় জেলে খেটেছেন, হয়তো পরবাস জীবন খেটেছেন, অন্যের বাসা বাড়িতে ঘুমিয়েছেন, হয়তো অনেকটা বাগানে ঘুমিয়েছেন, ধান খেতে ঘুমিয়েছেন। এগুলা লাইভ অনেক পিকচার আমাদের সামনে এসছে। তো বাস্তবতা হলো যে আমরা দেশের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য মানুষ যেন তার সাংবিধানিক প্রথম অধিকার যেটা, প্রধান অধিকার যেটা, যে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা, এই জন্যই মূলত আমরা সংগ্রাম করেছি।
বিগত আপনি দেখবেন আমাদের সংগ্রামের মূল বক্তব্যই ছিল অবাধ এক নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার। এটাই আমাদের প্রধান দাবি ছিল এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি এটাই ছিল। জি, আপনি অবশ্যই বলবেন। আমি একটু করে আপনাকে সংযুক্ত করতে চাই যে আমি ব্যক্তি জীবনে আপনার সংগ্রামটা ঠিক কতটা, আপনার বা আপনার পরিবারের সংগ্রামটা ঠিক কতটা ছিল এই বিগত 17 বছরে? মানে আপনি তো সামগ্রিক অবস্থাটা বললেন, আপনাদের কর্মীদের বা নেতাদের সামগ্রিক অবস্থাটা, বাট আপনার উপরে ঠিক ব্যক্তিগতভাবে যদি আমি একটু জানতে চাই যে স্পেসিফিকলি আপনি কতটা। স্পেসিফিকলি যদি আমি আমার কথাটা বলতে চাই, আমার পরিবার, সত্যিকার অর্থে আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ। আমার ভাই বোন, আমার স্ত্রী, সন্তান সবাই অনেক ত্যাগ স্বীকার করেছে। আমরা 6 ভাইয়ের মধ্যে 1 ভাই সরকারি কর্মকর্তা, আর বাকি 5 ভাই আমরা মামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি। একটা পর্যায়ে 18 নির্বাচনের আগে আমরা 4 ভাই মামলার আসামি ছিলাম, 3 জন জেলে গিয়েছেন। আমি অনেকটা রাগ করে আর জামিনই নিইনি। পরবর্তীতে 7 জানুয়ারি ইলেকশনের পরে ওয়ারেন্ট হয়ে গেছে আমার ওই 18 নির্বাচনের আগে যে মামলা হয়েছে। যে 4টা ভাই জেল খেটেছে, আমিও জেলে যাব আর জামিনেই নিব না, জামিন নিয়ে নিই। পরে যখন ওয়ারেন্ট হয়ে গেছে তখন জামিন নিতে বাধ্য হয়েছে, জামিন নিয়েছে। আমরা এই অবস্থায় অনেক সময় দেখা গেছে, বিশেষ করে যখন ইন্টারনেট বন্ধ ছিল, আমার পরিবারের সদস্যরা, আমার ছেলে ঢাকায় থাকতো, আমার স্ত্রী এবং 2 কন্যা সন্তান, তারা একা একটা বাসা বদ্ধ করেছিলেন দম বন্ধ করা অবস্থায়। আমার ভাইরা সবাই ফেরারি ছিল। আমার যে বাড়িতে আমাদের 3 ভাই থাকে, ওরাও কেউ তাদের ঘর বাড়িতে থাকতে পারেননি। তো এটা আসলে এই কষ্টগুলো বর্ণনা করার মতো না। তারপরে সব থেকে বেশি আনন্দ পাই যখন যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, যে কারণে করেছি, সেখানে আমরা সর্বশেষ সফলতা পেয়েছি। এটি এখন সবচেয়ে বড় আনন্দের বিষয়। 5ই আগস্ট যখন জানতে পারলেন যে আপনাদের এই আন্দোলন সফল হচ্ছে বা আপনারা সফল হয়ে গিয়েছেন, সেই মুহূর্তটা আসলে কেমন ছিল? বা আপনি তখন কোথায় ছিলেন, কি করছিলেন, ঠিক কিভাবে জানতে পারলেন? আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যোগাযোগ রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রামে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সাথে, আমাদের নেতাকর্মীদের সাথে। তারপরে সেন্ট্রালি কী হচ্ছে সব কিছু আমরা জানার চেষ্টা করছিলাম। তো আমরা মোটামুটি 5ই আগস্টের দিন আগের দিন রাতেই মোটামুটি কনফার্ম হয়ে গেছি বলা চলে যে ফেসিবাদের পতন হবে, এবং কীভাবে হবে সেটা হয়তো বা আমরা ঠিক ওইভাবে ধারণা করতে পারছি না, যে সে কি জেলে যাবে না পালিয়ে যাবে, এটা আমরা হয়তো মনে করতে পারিনি। বাট আমাদের সর্বশেষ যখন আমরা নিশ্চিত হলাম যে সে দেশ ত্যাগ করেছে, প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। তারপরে সবার সাথে, গোটা জাতির সাথে আনন্দ ভাগ করার জন্য রাজপথে নেমে এসেছিল। খুবই চমৎকারভাবে আপনার কাছ থেকে স্পষ্ট উত্তর পাচ্ছি। একটু যেতে চাই এবার আপনার দায়িত্বশীল জায়গা থেকে। আপনি যেহেতু বিএনপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জুলাই থেকে, মানে আগস্টের আগে থেকেই, তো সেই জায়গাটা থেকে আমি আপনার কাছে জানতে চাই 5ই আগস্টের পরে 2টো প্রশ্ন রাখতে চাই। একটি হলো, প্রতিহিংসার শিকার চট্টগ্রাম মহানগরে ঠিক কতটা হয়েছে বলে আপনি মনে করেন? দীর্ঘদিন রাজনীতি করছেন, পালাবদল দেখেছেন, এবারে কি সর্বোচ্চ প্রতিহিংসা হয়েছে কি বলে আপনি মনে করেন কি না, এক? আর দ্বিতীয়ত আমি জানতে চাই আপনাদের সম্পর্কে পুরো বাংলাদেশে যেই একটি খবর আমাদের কাছে কিছু হলেই আসে, চাঁদাবাজিতে লিপ্ত বিএনপি, এই চাঁদাবাজি চট্টগ্রাম মহানগরের ঠিক কতটা বলে আপনি মনে করেন? প্রথমে আসে আপনি যেটা বললেন প্রতিহিংসা, চট্টগ্রামে প্রতিহিংসা খুব একটা হয়েছে বলে আমাদের জানা নেই। কারণ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ঘর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে অথবা তাদের কোথায় কোনো সম্পদ লুটপাট হয়েছে, এই ধরনের কোনো সংবাদ আমার কাছে ওইভাবে নেই। কারণ ওরা যেভাবে গত 15 বছর দেশ শাসন করেছে, যেটা হওয়ার কথা ছিল, বা যে আপনি দেখবেন যে ওরা বলেছে যে আওয়ামী লীগের পতন হলে একদিনে 5 লক্ষ মানুষ মারা যাবে, চট্টগ্রামে কিন্তু একজন মানুষও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কেউ মারা গিয়েছে বলে আমার জানা নেই। যদি নলেজে থাকে তাহলে সেটা আমরা নোটিশে নিতে পারি।
তো সুতরাং প্রতিহিংসার রাজনীতি না হওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন কারো সম্পদের কোনো যেন হানি না হয়, কোনো প্রাণের যেন অবসান না ঘটে। এই বিষয়ে আমরা খুব সচেষ্ট ছিলাম, এ বিষয়ে আমরা সফল হয়েছি বলে মনে করি। আর চাঁদাবাজির কথা যেটা বলছেন সেটা হয়নি এটা বলা যাবে না, কিছুটা হয়েছে, কিন্তু এটা এখন আমরা নিয়ন্ত্রণের মধ্যে এনেছি। আমাদের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, এখন এটা বলা চলে নিয়ন্ত্রণের মধ্যে আছে। তারপরও বিচ্ছিন্নভাবে যদি কোনো ঘটনা ঘটে সেটা যদি আমাদের কাছে আসে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কারণ ফ্যাসিবাদের পতনের পর তাদের কিছু দোষর আমাদের সাথে মিশে গিয়েছে, এক্ষেত্রে কিছু সমস্যা হয়তো বা হতে পারে, সেটা আমরা দেখছি যে কোথায় কি প্রবলেমগুলো হচ্ছে। ভিন্ন আঙ্গিকের একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, যে আমরা দেখতে পেয়েছি যে আপনারা 5ই আগস্টের পরে ওয়ার্ড কমিটি, কয়েকটি ওয়ার্ড কমিটি দিয়েছেন বোধহয়, আমি যদি ভুল না করে থাকি। তো সেই জায়গায় বিচ্ছিন্ন কিছু মিছিল, প্রতিবাদ কিছু মিছিল আমরা দেখতে পেয়েছি। তো এটা কি আসলে রাজনীতিরই একটা অংশ বলে আপনি মনে করেন, নাকি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমরা যেমনটা দেখতাম যে অনেক জায়গায় কাউন্সিল করতে যেয়ে তারা পারতো না, নাকি এটা জনপ্রিয়তার থেকেই আসলে বড় দল সেই হিসাবে? এই প্রশ্নটি করার সাথে সাথে সম্পূরক আরেকটি প্রশ্ন আপনাকে করে রাখতে চাই, যে এমনটি কি হয়েছে কিনা যে কোনো এলাকার আওয়ামী লীগের লিস্টেড নেতাকর্মীকে আপনারা আশ্রয় দিয়েছেন কিনা, সেই ব্যাপারটাও আমি জানতে চাই। জাস্ট ব্যবসায়িক কোনো স্বার্থে কিংবা তাদের সম্পত্তি দখলেরও নানান অভিযোগ আমাদের কাছে এসেছে। আমি চট্টগ্রাম মহানগরে স্পেসিফিকলি বলবো না, পুরো দেশের প্রেক্ষাপটে সেই আজ কি চট্টগ্রাম মহানগরে পড়েছে কিনা? দেখুন, বিএনপি একটি জনপ্রিয় জন উদ্দেশিত রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের কর্মী সংখ্যা বিশাল। এই বিশাল কর্মী সংখ্যাকে আমরা যদি এক করতে যাই, সবাইকে আমরা কিন্তু সমানভাবে খুশি করা সম্ভব নয়। তো এই কমিটি করতে গিয়ে কিছু দীর্ঘদিন আমাদের ওয়ার্ড পর্যায়ের কমিটি ছিল না, থানা পর্যায়ের কমিটি ছিল না, থাকলেও সেটা 1 জন 2 জন 3 জন, এটা করতে গিয়ে আমাদের কিছুটা সমস্যা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কিছুটা ধরেন কি বলবো, এটাকে পুরোটা আমরা সঠিকভাবে করতে পেরেছি এমনটা বলা যাবে না, সেখানেও কিছু ভুল ত্রুটি ছিল। তারপরে জুনিয়র সিনিয়রের কিছু সমস্যা ছিল। আবার দেখা গেছে যে 2-1 জন ত্যাগী সুযোগের অভাবে বা অর্থাৎ কমিটি ছোট হওয়ার কারণে কিছু ত্যাগী কর্মীও বাদ পড়েছে। তো সেই ক্ষেত্রে কিছু বাদ প্রতিবাদ হতেই পারে, এটা তাদের অধিকার আছে বলার এবং করার। সেক্ষেত্রে যেগুলো হয়েছে আমরা ওগুলো মিনিমাইজ করেছি, টুকটাক, এত আহামরি কোনো কিছু না। যেহেতু আমাদের দীর্ঘদিন কমিটি না থাকার কারণে সবারই প্রত্যাশা ছিল কমিটিতে আসবে। যেহেতু আমরা মাত্র 31 সদস্য কমিটি করেছি, পূর্ণাঙ্গ কমিটি হলে সেটা 41 হবে, সেখানে আরও অনেকের জায়গা হবে। ইউনিট কমিটিগুলো করলে 11 জনের ইউনিট কমিটি, একটা ওয়ার্ডে 3টে ইউনিট কমিটি, সেখানে 33 জনের জায়গা হবে। পরবর্তীতে থানা কমিটি করা হবে। তো যাকে যেখানে সেট করা প্রয়োজন যতটুকু সম্ভব আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করছি। এটা হলো আমার সাংগঠনিক অবস্থা। আর আপনি যেটা বললেন যে কাউকে সেভ করার বিষয়, এই বিষয়ে অনেক কথা শোনা যায়, কিন্তু আমি কোনো বাস্তব প্রমাণ এখনও পাইনি যে কোনো কাউকে আমাদেরকেও সেভ করেছে, এই ধরনের কোনো প্রমাণ আমার কাছে নেই। এটা অনেকটা শোনার কথা। তারপরে কারো প্রতিষ্ঠান দখল করা, সেটাও অনেকটা বাস্তব শোনার কথার মধ্যে, বাস্তব কোনো প্রমাণ অথেন্টিক কিছু আমার কাছে আর অ্যাটলিস্ট নেই। একটা চমৎকার ব্যাপার আসলে আমার এই মুহূর্তে মাথায় আসছে যে আপনাদেরই এতদিনের সঙ্গী, আমি দলটির নাম বলতে চাই না, আমরা দেখেছি যে তারা 5ই আগস্টের পরে অনেকেই তাদের ছাত্র সংগঠনের অনেকেই আত্মপ্রকাশ করেছে যে তারা আসলে বাঁচার তাগিদে আওয়ামী লীগ ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে। তো
চট্টগ্রাম মহানগরে বিএনপিতে আপনাদের কি এরকম কোনো স্ট্র্যাটেজি ছিল কিনা যে আসলে বাঁচার তাগিদে আপনারা সরকারের সাথে আঁতাত করেছেন বা গুপ্তচর বৃত্তি করেছেন, এরকম কোনো পরিকল্পনা, যেহেতু আপনি দীর্ঘদিন মহানগরের রাজনীতির সাথে জড়িত, আপনার জ্ঞানত এরকম কোনো স্ট্র্যাটেজি, রাজনৈতিক স্ট্র্যাটেজি আপনার ছিল কিনা? না, আমাদের এরকম কোনো স্ট্র্যাটেজি ছিল না। আমরা যারা বিএনপি করেছেন, বিএনপি পরিবারের সদস্য সকলেই ওপেন রাজনীতি করেছেন। আমরা যদি গুপ্তভাবে করতাম তাহলে আমরা তো এত নির্যাতনের শিকার হতাম না, এতগুলো মামলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হতো না। তারা সবাই নিরাপদ ওদের সাথে মিলেমিশে থাকতে পারতেন। আমরা কোনো গুপ্ত সংগঠন না। যারা গুপ্ত এদের এরা 71-এ কিন্তু এরা গুপ্তভাবেই আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের ঘর বাড়ি দেখিয়ে দিয়েছেন, তাদেরকে হত্যা করেছেন বা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠনের সাথে তারা সম্পৃক্ত। সুতরাং আমরা গুপ্ত রাজনীতিতেও বিশ্বাস করি না। আমরা গণমানুষের দল, আমরা গণমানুষকে নিয়েছিলাম, এখনও আছি। একেবারেই একটি প্রশ্ন যে আপনাদের এই গুপ্ত রাজনীতির যে ব্যাপারটি বললেন, এখন যেহেতু আপনি এখানে একা বসা, তারা নিজেদেরকে সেলফ সেভ করার কোনো উপায় নেই, তাই তাদের পক্ষ থেকে আমি একটি প্রশ্ন রাখতে চাই যে এর জায়গায় বি বসেছে, অর্থাৎ এটা দিয়ে তো আপনাদেরকে বোঝানো হয় যে যেই সব জায়গায় আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য ছিল সেই সব জায়গায় আপনারা দখল করে নিয়েছেন বা আপনারা বসেছেন। এই অভিযোগটা কিন্তু তারা প্রায়ভাগ সময় আপনাদের দিকে করে থাকে, বিভিন্ন টকশো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। সেই জায়গাটা থেকে আপনি কি মনে করেন আসলেই কি আপনারা সরকারে আসার আগে সরকারের সবগুলো জায়গাতে আপনারা বসে গিয়েছেন কিনা? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে আমরা কার কি দখল করছি আমি তো জানি না, কিন্তু প্রকাশ্যে ব্যাংক দখলের চিত্র তো আমাদের সামনে আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখলের চিত্র আমাদের সামনে আছে, শিক্ষা প্রতিষ্ঠান দখলের চিত্র আমাদের সামনে আছে। এমনকি মসজিদের ইমামকে বের করে দিয়ে আপনি আজ থেকে আর ইমামতি করতে পারবেন না, এই লোক ইমামতি করবে আজকে থেকে, এই ধরনের ঘটনাও আছে। তো সুতরাং আমাদেরকে তো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা এটাকে কি বলে ফেক আইডি। সংযুক্ত একটা প্রশ্ন করি, বট আইডি প্রসঙ্গে মনে হয় বট আইডি বলতে চাচ্ছেন, তাহলে কি আসলে আপনি কি মনে করেন বিএনপি কি সোশ্যাল মিডিয়াতে কিছুটা পিছিয়ে আছে অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে? দেখুন, আমরা যেমন গুপ্ত রাজনীতি করি না, যা করার সরাসরি করি, সুতরাং আমাদের কোনো বট আইডিও নেই। আমরা যা বলি সোশ্যাল মিডিয়া ওইটাই বলি, একই কথা। আর আমরা কাউকে ট্রেনিং দেই নেই যে আপনি একজন 10টা করে 20টা করে আইডি খুলে ফেক আইডি চালাবেন, আপনাকে মাসিক পেমেন্ট দেওয়া হবে, এই ধরনের কোনো চেষ্টাও আমরা করি না। আমরা আমাদের কর্মীদেরকে বলেছি সত্যটা তুলে ধরার জন্য, আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলার জন্য, ন্যায়কে ন্যায় বলার জন্য। একেবারেই স্পষ্ট উত্তর আপনার থেকে আমরা পেলাম। এই মুহূর্তে আসলে জানতে চাই যে বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৈপরীত্য দেখতে পাচ্ছি এবং সেটা অনেকটাই প্রকাশ্যে এখন সেটা প্রকাশ পাচ্ছে। এই জায়গা থেকে আপনাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই না, চট্টগ্রাম মহানগরে ঠিক রাজনৈতিক সহাবস্থান কতটা আছে বলে আপনি মনে করেন, এবং আপনাদেরও কি বৈপরীত্য সৃষ্টি হচ্ছে, সেটা কি শুধুমাত্রই রাজনৈতিক নাকি মাঠ পর্যায়েও বৈপরীত্যের সৃষ্টি হচ্ছে? ধন্যবাদ। আমরা আসলে ঠিক ওইভাবে চট্টগ্রামে দু একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোথাও কোনো সংঘাতে আমাদের দল জড়ায়নি, এবং যে দু তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনা ঘটেছে সেখানে প্রতিপক্ষ এই কাজগুলো করেছেন, তা ওই ভিন্ন নামে, সাধারণ ছাত্রীদের ব্যানারে অথবা বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের ব্যানারে আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের সাথে সমস্যা হয়েছে। তা আমি মনে করি যে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, এটা কোনো সমস্যা নেই। এতে আমি মনে করি প্রতিপক্ষ যদি না থাকে তাহলে রাজনীতিটা সুন্দর হয় না, কিন্তু প্রতিপক্ষকে সুন্দর আচরণ করতে হবে, তাহলে আমি সুন্দর আচরণ দিতে পারবো। আমি সারাক্ষণ ভালোবাসা দিব, বিনিময়ে আমি ঘৃণা নিব, এটা তো হতে পারে না। সুতরাং আমি ভালোবাসা দিলে আমাকেও দিতে হবে, আমাকে যদি ভালোবাসা না দেয় তাহলে আমিও ভালোবাসা দিতে রাজি না।
আপনার থেকে খুব স্পষ্টভাবে আসলে চট্টগ্রাম মহানগরের রাজনীতি নিয়ে উত্তর পাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমি আরেকটি প্রশ্ন করে নিতে চাই, যেটি অনেকেরই আসলে জানার আগ্রহের জায়গা তৈরি হয়েছে। চট্টগ্রামে সম্ভাব্য প্রার্থী আপনাদের জাতীয় নির্বাচনের জন্য অনেকেই তাদের মতো করে প্রচারণা চালাচ্ছে। আমি ঢুকতেও আসলে আপনার এলাকায় আসতেও আমি নানান ব্যানার দেখতে পেয়েছি, তারা ব্যানার পোস্টার দিয়ে তাদের অবস্থান প্রকাশ করছে। সেই জায়গা থেকে আমি এবারও দুটি প্রশ্ন একসাথে করতে চাই। প্রথমটি হলো, ব্যক্তিগতভাবে কি আপনি কোনো আসনের জন্য চেষ্টা করছেন কিনা বা চেষ্টা করবেন কিনা, সম্ভাব্য প্রার্থী আপনি হিসাবে নিজেকে রাখছেন কিনা? আর দ্বিতীয়টি হলো, চট্টগ্রামের মাঠ পর্যায়ে নিশ্চয়ই আপনি সাংগঠনিক দায়িত্ব যেহেতু আছেন, আপনাদের দল ঠিক কতটা নিশ্চিত হয়ে গিয়েছে? যেমন আপনাদের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দল যদি আমরা বলি যে রাজনৈতিকভাবে তারা কিন্তু একটা জায়গায় প্রার্থীও দিয়ে দিয়েছে, আপনারা সাংগঠনিকভাবে কোনো চিন্তা ভাবনা করে রেখেছেন কিনা যে অমুক আসনে অমুক কি দেয়া হবে, বা এরকম কোনো নির্দেশনা আপনারা পেয়েছেন কিনা? না, এরকম কোনো নির্দেশনা এখনো সাংগঠনিকভাবে আমাদেরকে দেওয়া হয়নি। আমরা চিন্তা করতে পারি যে আমাদের নেতারা কে কোথায় থেকে নির্বাচন করতে পারে, ওইটা একটা চিন্তা আমরা করতেই পারি। এটা আমাদের কর্মীদের মধ্যেও একটা আছে যে অমুক নেতা অমুক জায়গায় বা উনি অমুক জায়গা থেকে নির্বাচন করলে ভালো হবেন। আবার প্রার্থীদেরও নিজেদের চিন্তা চেতনা আছে যে কে কোত্থেকে নির্বাচন করবেন, সেভাবে তারা তাদের মতো করে কাজ করছেন। আর আমার প্রশ্ন যদি আসেন, আমি যেহেতু রাজনীতি করি, সংগঠন করি, এই দলের সাথে আজকে আমার স্কুল লাইফ থেকে সম্পর্ক, ছাত্র রাজনীতি করেছি, এখন মূল দলের দায়িত্বে আছে। আমি চিন্তা করতেই পারি যে যদি আমার দল চায় তাহলে আমি নির্বাচন করার, সেটা আমার দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে। স্পেসিফিক কি কোনো আসন আপনি নিজের ইচ্ছায় রেখেছেন কিনা? ইচ্ছাটা আপাতত নিজের মধ্যেই থাকে, সেটা না হয় এইভাবে প্রকাশ না করলাম। এটা হলো একটা। আরেকটা হলো, আপনি যে ব্যানার ফেস্টুনের কথা বলেছেন, এই জায়গায় আমি আপনাকে একটু কোট করি যে আমাদেরকে দায়িত্ব দেওয়ার আগেই আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যখন কথা বলেছি, আমি ওনাকে একটা কথা বলেছি যে চট্টগ্রাম থেকে যে রাজনীতির যে গুণগত পরিবর্তন আমরা চিটাগং থেকে শুরু করতে চাই। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের 7 জুলাই দায়িত্ব দেওয়া হয়েছে, 14 তারিখ থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। 5ই আগস্টের পর যখন আমরা রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করছি, প্রথম দিন থেকেই আমরা ব্যানার ফেস্টুন, অর্থাৎ কোনো নেতার ব্যানার ফেস্টুন ইউজ করা বন্ধ করে দিয়েছি, ঘোষণা দিয়েছি যেটা চলবে না। ব্যানার এবং ফেস্টুন থাকবে শুধুমাত্র আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের থাকবে। এখন পর্যন্ত এটা আমরা কন্টিনিউ করছি। স্লোগানের বিষয় একই, যে কোনো নেতার নামে স্লোগান হবে না, এই 3 নেতার নামে শুধু স্লোগান হবে। পরবর্তীতে আমরা দেখেছি এটা কেন্দ্রীয় পর্যায়ে চিঠি দিয়ে প্রত্যেকটা জেলাকে জানানো হয়েছে যে এই 3 জন নেতার বাহিরে কারো কোনো ছবি ব্যবহার করা যাবে না, স্লোগানও দেওয়া যাবে না। এটা আমরা মনে করি চট্টগ্রাম থেকে আমরা যেটা শুরু করেছি সেটা এখন সারা বাংলাদেশে ইমপ্লিমেন্ট হচ্ছে। কিন্তু ইমপ্লিমেন্টের জায়গাটা কি আসলেই হচ্ছে? আর যারা করছে না তাদের বিপক্ষে কি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি মনে করেন? মানে আমরা বাংলাদেশে ঘুরতে যে আমাদের টিম নিয়ে আমরা দেখেছি অনেক জায়গায়, কিন্তু এই আমরা চিঠি আমরাও পেয়েছি, আমাদের প্রেস বিজ্ঞপ্তি আকারে চিঠি আমাদের টিভিতেও এসেছে। আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বোধহয়, আমি যদি ভুল না করি, চিঠিতে সিগনেচার করেছেন। সেই জায়গাটা থেকে আমি তাকেও একই প্রশ্ন রেখেছি যে আপনাদের ইমপ্লিমেন্টের জায়গাটা ঠিক কতটা হচ্ছে। আমরা তো আপনাদেরকে যদি একেবারেই বলি, আপনাকে চট্টগ্রাম মহানগরের বাইরে যাব না, চট্টগ্রাম মহানগরেও কি আসলে শুধুমাত্র এই 3 জনের ব্যানার ছাড়া কি আর কারো ব্যানার আপনি দেখতে পান না? বা দেখতে পেলেও কি সাংগঠনিক কোনো ব্যবস্থা আপনি নিচ্ছেন কিনা আপনারা? দেখুন, আপনি যেটা বলেছেন ঠিক আছে, অনেকের আছে, তবে অতি উৎসাহী কর্মীরা অনেক সময় নেতাদের ছবি ইউজ করে ব্যানার ফেস্টুন করে থাকেন। সেটা আমাদের নেতাদের সুস্পষ্ট ঘোষণা আছে যেটা আপনারা করবেন না। এরপরও যদি আমরা কোথায় দেখি যে করা আছে, সেটাকে নামিয়ে ফেলার জন্য আমরা সংশ্লিষ্ট নেতাকেই আমরা অনুরোধটা করি।
এই ক্ষেত্রে আমরা যার যার অবস্থান থেকে সবাই নিজের বিষয়ে যদি সচেতন হই, তাহলে মনে হয় যে এই সমস্যাটা খুব বেশি থাকবে বলে মনে হয় না। আপনারা দেখেছেন গত কয়েকদিন থেকে অনেকেই তাদের নিজেদের ব্যানারগুলো নামিয়ে ফেলছেন চট্টগ্রামের প্রেক্ষাপটে। একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি আমরা। কিছুদিন আগেই দেখতে পেয়েছি আপনি শারীরিক অসুস্থতার কারণে আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এখন শারীরিক কি অবস্থা, যদি অনুষ্ঠানের শুরুতেই আমার জানা উচিত ছিল? আসলে না, আসলে মানুষ তো আমার মাঝখান দিয়ে খুব বেশি পরিশ্রম করতে হয়েছে, প্রেশার গিয়েছে, এতে করে কিছু অনিয়ম হয়েছে। সেই অনিয়মের একটা কুফল আমাকে ভোগ করতে হয়েছে অনিয়মের কারণে। তো চেষ্টা করছি অনিয়মটা যতটা কম করা যায়, কারণ আমি সুস্থ থাকলে কাজ করতে পারবো, এই কারণে অনিয়মটা যেন না হয় এই চেষ্টাটা করছি। কিন্তু দায়িত্ব যতক্ষণ আছে ততক্ষণ দায়িত্বটা তো ঠিকমতো পালন করতে হবে, তখন আর শরীরের দিকে নজর দেওয়ার সুযোগ থাকে না। একেবারেই চমৎকার উত্তর পেয়েছি। এখন আসলে এতক্ষণ রাজনীতি নিয়ে কথা বলতে বলতে একটু ভারী হয়ে যাচ্ছে টকশোটা। একেবারেই জানতে চাই যে আসলে কোনো সুন্দর স্মৃতির কথা রাজনীতিতে মনে পড়ে কিনা, আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে অথবা আপনাদের দলের যিনি চেয়ারপারসন তার সাথে, কিংবা এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান কিনা আসলে, যেটা রাজনীতি এই শব্দটা মনে পড়লেই আপনার মনকে ভালো করে তোলে, যে স্মৃতি? দেখুন, আমি আমার ছাত্র জীবনে জিয়াউর রহমানকে দেখার অনেক চেষ্টা করেছিলাম তার কর্মদক্ষতার কারণে, কিন্তু ওনাকে আমি মানে সরাসরি দেখিনি। এটা আমার জীবনের একটা দুর্ভাগ্য বলতে পারেন। আবার আরেকটা সৌভাগ্য হলো, আমার একটা দুর্ঘটনার পরে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার বাসায় এসেছিলেন। আমার বাবাও তখন জীবিত ছিলেন। এই স্মৃতিটা সত্যিকার অর্থেই আমার জন্য অনেক বড়। আমার অ্যাক্টিং চেয়ারম্যান যখন দলের দায়িত্ব নেন, তখন আসলে আমি ছাত্র রাজনীতি থেকে সরে গিয়েছি। তিনি তখন মূলত ছাত্রদলকে নিয়ে কাজ করতেন। তো এই জন্য ওনার সাথে আমার সরাসরি ওই ধরনের কোনো স্মৃতি নেই। তবে একটা স্মৃতি আমার খুব মনে পড়ে, সেটা হলো সম্ভবত উনি একদিন আমাকে, আমি ইয়েতে আশুরার আগে একটা রোজা রেখেছিলাম আমি, তো এটা আফটার 2 ইয়ার্স। তো একদিন উনি আমাকে ফোন করলেন, তখন 6টার কিছুটা বাংলাদেশ সময়। তো উনি আমাকে অনেক কথা জিজ্ঞেস করার পরে বললেন যে কে, আমার ঘরের কন্ডিশনটা জানলেন যে কে আছে ঘরে, কে ডিসেন্ডার্স। তো আমি বললাম যে ভাইয়া, আমার বাসায় তো আপাতত পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ নেই, কারণ আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে, জ্বর ভাব, সিজনাল, আর আমি রোজা রেখেছি, এই জন্য কেউ আসেনি। তখন উনি বলেছেন তাহলে আমি তোমাকে একটা ভিডিও কল দিই। তো উনি ভিডিও কল দিয়েছেন, অনেক কথা হয়েছে, ভালো মন্দ ওনারও অনেক কথা হয়েছে। আমার কাছে সত্যিকার অর্থে আমার অ্যাক্টিং চেয়ারম্যানের সেদিনের সেই কথার রেশ ধরে আমি বলতে পারি, এটা আমার কাছে এটা অনেক বড় স্মৃতি। কারণ তিনিও অনেক এমন কিছু কথা বলেছেন যেগুলো আবেগের জায়গা থেকে, আমারও আবেগের জায়গা থেকে আমি অনেক কথা বলেছি। এবং সেদিন আমি ওনাকে একটা কমিটমেন্ট করেছি যে যদি কোনো দায়িত্ব আপনি আমাকে দেন, আমি 100 ভাগ চেষ্টা করব সিনসিয়ারলি এবং অনেস্টলি এই দায়িত্বটা পালন করার জন্য দলের সাথে। কতটুকু পারবো আমি জানি না, সময় হয়তো বা বলবো। তো তিনি আমাকে কিছু কথা বলেছেন, সেগুলো বলাটা ঠিক হবে না। তো এটা আমার কাছে আরেকটা বড় স্মৃতি রাজনৈতিক কারণ। সর্বশেষ একেবারেই অনুষ্ঠানের আসলে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, কিন্তু সময়ের কাছে তো আমরা সবাই সীমাবদ্ধ। সেই জায়গাটা থেকে সর্বশেষ যেই ব্যাপারটা জানতে চাই, রাজনীতি, তরুণ রাজনীতিবিদদের জন্য বাংলাদেশের রাজনীতি ঠিক কতটা কঠিন বলে আপনি মনে করেন, বা কতটা সহজ? এবং আরেকটি কথা জানতে চাই, তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে, কিংবা যে সকল
তরুণরা এখনো রাজনীতিতে সম্পৃক্ত হয়নি, যেহেতু আপনি একেবারেই ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন, সেই সকল তরুণদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে? এবং সর্বশেষ চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রামে যারা বসবাস করছেন চট্টগ্রামবাসীর জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? প্রথমে হলো, রাজনীতিতে মেধাবীদের আসাটা খুব জরুরি। এই কারণে জরুরি যে তাদের মধ্যে যে তরুণ মেধাবীদের মাঝে যে চিন্তা চেতনাটা কাজ করবে, সেটা আমরা যারা এখন একটা পর্যায়ে চলে এসেছি আমাদের মধ্যে হয়তো ওই চিন্তাটা কাজ করবে না। আপনি একটা বাচ্চাকে মোবাইল দেন, সে মোবাইলের যতগুলো ফাংশন আছে সবগুলো সে আপনাকে বের করে দেবে। বাট আমাদেরকে যদি দেওয়া হয়, আমরা 5 মিনিট 10 মিনিট এটা ঘাটাঘাটি করার পরে বিরক্ত চলে আসে। তো সুতরাং তরুণদেরকে এগিয়ে আসতে হবে, মেধাবীদেরকে এগিয়ে আসতে হবে। তবে যারাই রাজনীতিতে আসেন না কেন, তাদেরকে একটা জায়গায় চিন্তা করতে হবে, প্রথমে দেশপ্রেম, সততা, ন্যায়পরায়ণতা তাদের মাথায় আগে থাকতে হবে। আমি যদি মনে করি যে রাজনীতিটা আমার উপরে ওঠার সিঁড়ি, অর্থ উপার্জনের সিঁড়ি, আমি নিজেকে হাইলাইটস করার সিঁড়ি, তাহলে রাজনীতি না করাটা ভালো। আমি যদি মনে করি আমি আমার দলের নেতা যারা বিএনপি করতে চান তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ আছে সেটাকে আপনারা ধারণ করেন, ধারণ করে আপনারা দলকে কিছু দেওয়ার জন্য, রাষ্ট্রকে কিছু দেওয়ার জন্য আপনারা রাজনীতিতে আসুন, তাহলে দেখবেন যে আপনারা ভালো করতে পারবেন। অর্থের, আমরা অনেক সময় শুনি যে রাজনীতি অর্থের, মানে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, আমরা আমাদের স্টুডেন্ট লাইফেও শুনেছি, তা আমাদের কাছে, আমরা ছাত্র রাজনীতি করেছি, অর্থটা আমাদের কাছে কখনোই মুখ্য ভূমিকা ছিল না, অথবা অর্থ উপার্জন করতে হবে এই চিন্তাও কখনো আমাদের মাথায় আসে না। আমরা যা করেছি আদর্শের দিক থেকে, রাষ্ট্রের কথা চিন্তা করে, দলের কথা চিন্তা করে আমরা আমাদের কাজগুলো করেছি। সেখানে অনেক বেলা দেখা গেছে একটা চা সহকর্মী মিলে ভাগ করে খেয়েছি, একটা পরোটার অর্ধেক আমি খেয়েছি, আমার সহকর্মী অর্ধেক খেয়েছেন। রাজনীতিটা একটা সময় এই পর্যায়ে ছিল। চমৎকার। আরেকটা হলো গিয়ে আপনি যেটা চট্টগ্রামের মানুষের জন্য বলেছেন, আমরা প্রত্যাশা করবো চট্টগ্রামের আমরা বসবাসকারী যত নাগরিক আছেন, প্রায় 70 থেকে 75 লক্ষ লোক চট্টগ্রামে বসবাস করছেন। আপনারা সবাই নিজেরা সচেতন হন, সমাজকে সচেতন করে রাখুন, নিজেরা রাজনৈতিকভাবে সচেতন হন। আগামী নির্বাচনে যারাই প্রার্থী হয় তাদেরকে আপনারা আপনাদের বিচার, বিবেক, বুদ্ধি দিয়ে নির্বাচিত করুন। এমন কোনো ব্যক্তিকে অথবা এমন কোনো দলকে নির্বাচন করবেন না যারা দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ না করে তাদের দলের জন্য, ব্যক্তির জন্য চিন্তা করবেন। ধন্যবাদ জনাব নাজিমুর রহমান আপনাকে, আপনি দীর্ঘ সময় আসলে আমাদেরকে দিলেন। প্রিয় দর্শক, শুনছিলাম চট্টগ্রাম মহানগরের রাজনীতি নিয়ে কিন্তু একেবারেই স্পষ্ট কিছু উত্তর আমরা পেয়েছি। আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি, আপনাদের মনে থাকা নানান প্রশ্ন আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি, আমরা জানার চেষ্টা করেছি। আমরা চট্টগ্রামের প্রেক্ষাপটে একটি জিনিস খুব ভালোভাবে স্পষ্টই উত্তর পেয়েছি যে সাংগঠনিক অবস্থান দিক থেকে বিএনপি জিরো টলারেন্সে অবস্থান করছে, তাদের নানান নীতিতে তারা সেই ব্যাপারটি কিন্তু বারবার করে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো। সারা দাও বাংলাদেশে, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো ভাবনা, নতুন কোনো প্রশ্ন, নতুন কোনো সময়, নতুন কোনো জায়গায় আবারও আপনাদের সকলের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।